আচ্ছা, রঞ্জিনী আর দীপম রূপম আপাতত এই তিনজন তো। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে আমি এর আগের সপ্তাহে আমি ছিলাম না, সোমনাথ করিয়েছিল, আর সোমবার দিন ক্লাসও হয়নি, কিন্তু তোমাদেরকে একটা অঙ্ক দিয়েছিলাম, সেটা কি হয়েছে? না স্যার, আমার হয়নি। দীপম রূপম? এর মনে নেই। মনে নেই? আচ্ছা ঠিক আছে, না এটা ঠিক আছে, মনে নাও থাকতে পারে, সমস্যার কিছু নেই। তাহলে আরেকবার অঙ্কটা দিচ্ছি। আচ্ছা, রঞ্জিনী বলছো হয়নি, মানে তুমি পারোনি, চেষ্টা করেছিলে হয়নি, তাই তো? হ্যাঁ স্যার। তো প্রশ্নটা এইরকম ছিল মোটামুটি, যে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করতে করতে আমরা যদি 2023 ফ্যাক্টোরিয়াল অব্দি যোগ করি, তাহলে এই সংখ্যাটার এককের অঙ্ক কি হবে? এটা ছিল প্রশ্ন। দীপম রূপম মনে পড়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার বলো। স্যার আগের ক্লাসটা ইন্টারনেটের প্রবলেমের জন্য একটুখানি করা হয়নি শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনের মানে দু তরফের কেউই পাচ্ছে না, সমস্যার কিছু নেই। তাহলে আমি দেখছি একটা জিনিস, রঞ্জিনী বেশি খেয়াল করে। 1 ফ্যাক্টোরিয়াল 1, ঠিক আছে। 2 ফ্যাক্টোরিয়াল কত? টু। 2। 3 ফ্যাক্টোরিয়াল? 6। 6। 4 ফ্যাক্টোরিয়াল? 24, তাই তো রঞ্জিনী? হ্যাঁ স্যার। হ্যাঁ। পারফেক্ট। এবার দেখো, 5 ফ্যাক্টোরিয়াল কত? 120। 120। 6 ফ্যাক্টোরিয়াল? 720। 7 ফ্যাক্টোরিয়াল? 5040। এবার একটা জিনিস দেখো, 5 ফ্যাক্টোরিয়ালের পর থেকে যারা যারাই আসুক না কেন, তাদের এককের সংখ্যাটা কি? 0। কারেক্ট। সুতরাং তুমি 5 ফ্যাক্টোরিয়াল থেকে যতই যোগ করো না কেন, এককের অঙ্কে চেঞ্জ হবে না, তুমি তো যোগ করছো আলটিমেটলি। ঠিক আছে? হ্যাঁ স্যার। বোঝা কি যাচ্ছে? মানে আমি যদি এই প্রশ্নটাই করতাম যে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করতে করতে 10 ফ্যাক্টোরিয়ালের শেষ 10 ফ্যাক্টোরিয়ালের এককের অঙ্ক কি, সেক্ষেত্রেও 1 2 3 4 হলো। তারপরে ধরো 8 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 40, 40,320। 9 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, যাই আসুক না কেন, ঠিক আছে, যাই আসুক না কেন, সবার লাস্ট ডিজিটটা কিন্তু 0। হ্যাঁ স্যার। বোঝা কি যাচ্ছে হ্যাঁ দীপম স্যার। রূপম? সুতরাং এই দিকে যতই ব্যাপারটা বাড়তে থাকুক ম্যাটার করে না, 223 কেন, 224, 225, 2050, 6,000, কত যত খুশি হোক, সমস্যার কিছু নেই, এককের অঙ্ক চেঞ্জ হবে না। কারণ এককের অঙ্ক 5 ফ্যাক্টোরিয়ালের পর সবই শূন্য। তাহলে এককের অঙ্কটা নির্ধারণ করছে কে? নির্ধারিত হচ্ছে এইখানে। এককের অঙ্ক কি? 24 আর 6 30, 30 আর 2 32, 1 33। সুতরাং এককের অঙ্কটা 3ই থাকবে।
বোঝা গেল? আচ্ছা স্যার। বোঝা কি গেল? রঞ্জিনী ঠিক আছে, দীপম রূপম? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। কিন্তু স্যার 1 2 3 4 এই 4টে ডিজিটই ধরা হলো কেন? ওই 5 to 10 এরকম ধরা হলো না কেন? কারণ 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720, তুমি যখন এদেরকে যোগ করছো, আমাদের প্রশ্ন কি? আমাদের প্রশ্ন হচ্ছে এককের অঙ্ক। আমরা এককের অঙ্ক, একক দশক শতক, এটা হচ্ছে শতক দশক একক। তো এই জায়গায় 5 ফ্যাক্টোরিয়ালের পর সবই তো শূন্যই দিচ্ছে, শূন্য থেকে বেশি কিছু দিচ্ছে না। হ্যাঁ। সুতরাং তোমাকে যদি আমি বলা হয়, আমি যদি জিজ্ঞেস করি 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ফ্যাক্টোরিয়াল প্লাস 7 ফ্যাক্টোরিয়াল এরকম করতে করতে 2023 ফ্যাক্টোরিয়াল এর এককের সংখ্যা, এককের অঙ্ক কত হবে? কত হবে এককের অঙ্কটা? যোগফল যেটা হলো, যোগফলের এককের অঙ্ক। সেক্ষেত্রে তো 0 হবে। এক্স্যাক্টলি, যেহেতু 0 হবে সেহেতু 1 2 3 4 এদের সংখ্যাটাই মানে ফল দেবে। আচ্ছা আচ্ছা। তোমার প্রশ্ন হচ্ছে যে এককের অঙ্ক কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। এবার বাকি যেহেতু 5-এর পর থেকে বাকি সব শূন্য, সুতরাং তার কোনো প্রভাব নেই। ঠিক আছে? ওকে স্যার। বুঝা গেল? Good. আচ্ছা, এইবার যেটা মানে এর আগের দিনে আচ্ছা যতদূর আমি করেছি যে তোমাদেরকে ওই ভাগফলের নিয়মগুলো করানো হয়েছে, তাই তো? যে দুই অঙ্ক, মানে এটা দীপম রূপমরা আগে করেছিল, তুমি কাল এর আগের দিন করে নিয়েছো, ঠিক? হ্যাঁ স্যার। রঞ্জিনী কি ছিলে আগের দিন? না মানে আগের সপ্তাহে ছিলাম না, তার আগের সপ্তাহে আপনি যেদিন হ্যাঁ করিয়েছিলেন সেদিন ছিল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আগের সপ্তাহে আমি ছিলাম না, ওটা একটু মানে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে, তাই হোক। তো আজকে আমরা ওই ভাগফল, কিভাবে ভাগফলটা হয় সেটা আরো দেখবো, ভাগফল এবং ভাগশেষ। কারণ ওই যে দুই দ্বারা ভাগের নিয়ম, এই যে শেষে জোড় সংখ্যা থাকলে 2 দ্বারা বিভাজ্য হবে, বা সংখ্যার যে অঙ্কগুলোর সমষ্টি সেইটা 3 দ্বারা বিভাজ্য হলে তখন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, এই ব্যাপারগুলো আমরা একটু বুঝবো। ঠিক আছে? তো এটাকে আমরা যেভাবে বুঝবো, এর আগের দিন একটু একটু করে শুরু হয়েছিল, তোমাদেরকে বলে দেওয়া যাক। প্রথমে এটা বুঝতে একটু খটোমটো লাগতে পারে, কিন্তু একবার বুঝে যাবার পর, প্রথমে বুঝতে একটু সময় লাগবে, একটু বারবার দেখতে হবে, কিন্তু একবার বুঝে যাবার পর জলের মতো সহজ। ঠিক আছে? এখানে কি বলা হয়, এখানে সবসময় বলা হয় এইরকম একটা চিহ্ন, তিনটে বা 1.5 জোড়া সমান এ কোণ এ বি, তার সঙ্গে এইটা লেখা থাকে। প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বে? A is congruent to B modulo C। ঠিক আছে? দীপম রূপম জানো, রঞ্জিনী এটা কি এর আগে দেখেছো? ওটা এন হবে তো? হ্যাঁ স্যার। ওহো, সরি 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 সরি, ভেরি গুড ভেরি গুড, এনই হবে, হ্যাঁ এন। অর্থাৎ এর মানেটা কি? ইংরেজিতে লেখা আছে, এর মানে হচ্ছে তুমি যদি এ কে এন দ্বারা
ভাগ করলে ভাগ শেষ থাকে বি। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, প্রথম কথা, যদি a congruent to b mod n হয়, তাহলে n, আচ্ছা এই চিহ্নটার মানে হচ্ছে a মাইনাস বি n দ্বারা বিভাজ্য। ঠিক আছে, হ্যাঁ বোঝা স্যার। গেল? ওকে, উদাহরণ ছোট ছোট কয়েকটা। যে ধরো কিছু একটা নাও, ধরো 37, 37কে তুমি 11 দিয়ে ভাগ করছো। ঠিক আছে, তার মানে 11 দিনে 33, 4 ভাগ শেষ থাকছে। বোঝা গেল? ঠিক আছে, বা ধরো আহ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ধর্ম, বা যাকে ইংরেজিতে বলে প্রপার্টিজ, আরো ভালো বাংলা হচ্ছে বৈশিষ্ট্য। যে যা খুশি নামে ডাকতে পারো, সমস্যার কিছু নেই। 1 নম্বর, যদি a ইকুয়ালস বি হয়, এটা কিন্তু ইকুয়ালস, মাথায় রাখতে হবে, ইকুয়ালস, কনগ্রুয়েন্ট নয়, তাহলে ঠিক আছে, কি করে হচ্ছে, তোমাদেরকে কালো লেখাটা যে মানে মাথায় করতেই হবে তা নয়, কিন্তু সুবিধের জন্য, যেহেতু a ইকুয়ালস বি, a মাইনাস বি ইকুয়ালস 0, এটা আশা করি জানো। তারপরের কথা হচ্ছে, যেহেতু 0 যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, n divides 0, n divides a minus b। ঠিক আছে, অর্থাৎ a congruent to b mod n। কিন্তু যাই হোক, মানে কালো দাগটা তোমরা না একেবারে ভয়ঙ্কর ভাবে করলে চলবে, কিন্তু এটুকু মাথায় রাখো যে যদি a ইকুয়াল টু বি হয়, তাহলে a congruent to b মডিউলো n। দ্বিতীয়,
নাম্বার 3, রঞ্জিনী। হ্যাঁ স্যার। 3 নম্বরে যেটা লিখেছি ওটাকে বাংলায় লিখলে কি হবে, মানে ভাষায় লিখলে, আমি সরি বাংলায় বলা ভুল, ভাষায় লিখলে কি হবে? মানে বি কনগ্রুয়েন্ট এ ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 নম্বর এর পর থেকে যা লেখা আছে সেটাকে তুমি যদি ভাষায় লেখো তাহলে কি হবে? যদি এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন, এইখান থেকে একেবারে পুরোপুরি বাংলায় বলো, মানে ভাষায় বলো, তোমাকে অঙ্কের ভাষায় বলতে হচ্ছে না। তুমি কি বুঝতে পেরেছো আমার প্রশ্নটা? না স্যার। আচ্ছা, এ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এন মানে হচ্ছে এ কে এন দ্বারা ভাগ করলে বি ভাগশেষ থাকে। হ্যাঁ, তো এইভাবে বাকিটা তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে বি কে এন দ্বারা ভাগ করলে এ ভাগ শেষ থাকবে। হ্যাঁ, অর্থাৎ তুমি একটা সংখ্যাকে কিছু এন দ্বারা ভাগ করছো, যেটা ভাগশেষ আছে, ভাগশেষকে তুমি যদি এন দ্বারা ভাগ করো তাহলে ভাগফলটা ভাগশেষ হয়ে যাচ্ছে। আরেকবার বলুন স্যার। আমি লিখেই দিচ্ছি, এ কে এন দ্বারা ভাগ করলে বি ভাগশেষ থাকে, বি ভাগশেষ যদি থাকে তাহলে, যদি ওইটা হয় তাহলে বি কে এন দ্বারা ভাগ করলে এ ভাগশেষ থাকে। ঠিক আছে, এবার এবার পরিষ্কার? হ্যাঁ স্যার। কি করে হচ্ছে? তুমি বাংলা তো, তুমি বাংলা নিয়ে পড়ছো তো না রঞ্জিনী? স্যার, না না, ইংলিশ। তাহলে বাংলাটা কে ছিল? এই রে, কেউ একজন বাংলা নিয়ে পড়ছিল না? আহ, না, তাকে একটা বাংলা প্রশ্ন জিজ্ঞেস করতাম, যাই হোক। তো এটা বলে দেওয়া আছে, এটা গিভেন, এটা প্রদত্ত যে আহ, যে এ কনগ্রুয়েন্ট টু বি মড এন, অর্থাৎ এন ডিভাইডস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এন ডিভাইডস মাইনাস এ মাইনাস বি অলসো। কোনো একটা সংখ্যার সাথে তুমি একটা মানে নেগেটিভ নাম্বার জুড়ে দিচ্ছ, তাহলে তো ভাগ করবেই, করবে কি করবে না? ধরো 3 9 কে ভাগ করে, ঠিক আছে, তাহলে 3 -9 কেও ভাগ করবে, করবে কি করবে না? হ্যাঁ স্যার। কে, মানে ব্যাপারটা হচ্ছে কি, ভাগফলটা আগে যা ছিল এখন তার নেগেটিভটা হয়ে যাবে, আর কিছুই না। ঠিক আছে দীপম রূপম?
আওয়াজ পাওয়া যাচ্ছে না, আরো একজন কেউ এসছে। আচ্ছা ইবেন, মাসুদ, দীপম, রূপম। হ্যাঁ মাসুদ, বোঝা যাচ্ছে এখন অব্দি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে। দীপম, রূপম। হ্যাঁ স্যার। ওকে পারফেক্ট। এখন অব্দি সেরকম মানে কঠিন আমরা কিছু বলছি না, আমরা বলছি যে কোনো একটা সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করছো, তাহলে তার ঋণাত্মক ভাগটা সেটাও একই সংখ্যা দ্বারা বিভাজ্য। আগে ভাগফল যা ছিল এখন নেগেটিভ ভাগফল হবে, একই ভাগফল, শুধু নেগেটিভ সাইন একটা বসে যাবে তার সাথে। যাই হোক, তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এইখানে? এই যা, তাহলে এইটা হচ্ছে n ডিভাইডস বি মাইনাস এ, কারণ তুমি জাস্ট পাল্টে নিয়েছো। তাই যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে? বি কনগ্রুয়েন্ট টু এ মডিউলো এন। ঠিক আছে, এগুলো সব হচ্ছে মানে গোড়ার কথা, এরপর তোমাদেরকে এইগুলো নিয়ে কাজ করতে হবে আর কি। আমি প্রমাণগুলো একবার করে দিচ্ছি, কারণ প্রমাণ খুব জরুরি নয়, কিন্তু একবার অ্যাটলিস্ট দেখে রাখলে ভালো। 4 নম্বরটা, যদি ঠিক আছে, যদি এ কনগ্রুয়েন্ট টু, আচ্ছা মাসুদ, 4 নম্বরটাকে তুমি যদি ভাষায় বলো তাহলে কি হবে? কোনটা বলছেন স্যার? 4 নম্বরটা। তুমি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে 4 নম্বরটাকে তুমি যদি ভাষায় প্রকাশ করতে চাও তাহলে কি হবে? স্যার বি কে এন দ্বারা ভাগ করলে ভাগফল ভাগশেষ এ থাকে। হ্যাঁ, আর আর স্যার মানে একটা তো বললাম, না, এই এ যে কনগ্রু এইখানে, এই আমি এই জন্যই জিজ্ঞেস করছিলাম, আমার একটু সন্দেহ হচ্ছিল যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। তো ব্যাপারটা হচ্ছে এইখানে প্রদত্ত বা গিভেন, ঠিক আছে, তোমরা সায়েন্স মানে যারা ধরো সেই ছোটবেলার এতে প্রমাণ করতে না, প্রদত্ত জিনিসটা হচ্ছে এ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এন, এবং বি কনগ্রুয়েন্ট টু সি মডিউলো এন, অর্থাৎ এ কে এন দ্বারা ভাগ করলে বি
ভাগশেষ থাকে এবং বি কে এন দ্বারা ভাগ করলে সি ভাগশেষ থাকে। এই দুটো কিন্তু দেওয়া আছে, তোমায় কিছু করতে হবে না, এই দুটো দেওয়াই আছে। যদি দেওয়া থাকে তাহলে ঠিক আছে, তাহলে এবার বোঝা গেল। যদি ওই দুটো জিনিস সত্যি হয় তাহলে 3 নম্বরটা সত্যি। রঞ্জিনী, হ্যাঁ স্যার। দীপম রূপম, হ্যাঁ স্যার। স্বরূপ আর প্রীতম দুজন নতুন এসছে। স্বরূপ বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর প্রীতম? স্যার আমি এটা মাত্রই জয়েন করলাম, ও বুঝলাম না আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই মাত্র জয়েন করেছো, তাহলে একটু দেখতে হবে। তো বলা হচ্ছে যে এ কে যদি কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করো এবং বি ভাগশেষ থাকে, এবং বি কে যদি কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে যদি সি ভাগশেষ থাকে, তাহলে এ কে যদি ওই একই সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে একেবারে সি ভাগশেষটা তুমি পাবে। ঠিক আছে, এবার কিভাবে পেলে না পেলে ব্যাপারটা মোটামুটি ভাবে এই যে এ কনগ্রুয়েন্ট বি মডিউলো এন এর মানে হচ্ছে n ডিভাইডস a মাইনাস বি। a মাইনাস বিটা n দ্বারা বিভাজ্য, আবার b কনগ্রুয়েন্ট টু c মডিউলো n এর মানে হচ্ছে n ডিভাইডস b মাইনাস c। তাহলে n ডিভাইডস a মাইনাস b প্লাস b মাইনাস c, অর্থাৎ n ডিভাইডস a মাইনাস c, অর্থাৎ a কনগ্রুয়েন্ট টু c মড n। বোঝা গেল হ্যাঁ তোমাদেরকে? স্যার। হ্যাঁ, মানে প্রমাণটা তোমরা বুঝতেও পারো না। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস ছোট্ট করে বলে দিই, কারণ এইখানটায় আমি বারবার ব্যবহার করছি, আমি জানি না তোমরা জানো কিনা। এই যে চিহ্নটা, এটাকে কি বলে, কেউ কি জানো? আমি ধরে নিচ্ছি জানো না। এটার মানে হচ্ছে ইমপ্লাইজ। এটা হচ্ছে ইমপ্লাইজ, অর্থাৎ আমি যখন লিখছি এ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এন ইমপ্লাইজ এন ডিভাইডস এ মাইনাস বি, মানে যদি এ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এন সত্যি হয় তাহলে এ মাইনাস বি এন দ্বারা বিভাজ্য। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা প্রশ্ন।
তোমরা জানো ঠিক আছে, খুবই সহজ, ঘাবড়াবার কিছু নেই। বহুপদ মনে আছে? রঞ্জিনী, বহুপদ কি জানো? না স্যার। আচ্ছা, বহুপদ হচ্ছে একটা নিয়ম, মানে এখানে ধরো ইনপুট এক্স, তুমি এক্সটা দিচ্ছ, ও এক্স এর সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে জুড়ে দিচ্ছে। তুমি যাকে ঢোকাচ্ছ এই মেশিনের মধ্যে তার পূর্ণ বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, এবং সেখান থেকে এক বাদ দেওয়া হচ্ছে। বোঝা গেল? আচ্ছা স্যার। এটা তোমার মেশিন, এখানে এক্স ঢুকছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বেরোচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো প্রশ্ন যেটা, আশিকে আশিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? এবার তোমরা সকলেই ভাবছো যে এ তো খুবই সহজ ব্যাপার, মানে 80কে 5 দিয়ে ভাগ করলে তো সবসময় ভাগশেষ শূন্যই হবে, তাই না? কারণ 80 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগশেষ শূন্য। কিন্তু মানে কোনো ভুল উত্তর কিছু নেই, কিন্তু একটা নিয়ম, যদি এইরকম তোমাদেরকে বড় অঙ্ক করতে দেয়, এফএক্স হলো পূর্ণ সংখ্যা বিশিষ্ট সহগ নিয়ে গঠিত একটি বহুপদ, অর্থাৎ এফএক্স সমান এ জিরো প্লাস এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার, এরকম করতে করতে এ ডি এক্স পাওয়ার ডি। ঠিক আছে, যেখানে এ জিরো এ ওয়ান এরকম করতে করতে এ ডি সবাই জেড এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, আরেকবার বলুন। হ্যাঁ, কোন জায়গাটা? এই উপরে জায়গাটা। আচ্ছা, আমি বলছি যে এফএক্স হলো একটা বহুপদ রাশি। ঠিক আছে, ইংরেজিতে যারা মানে যারা যারা শুনেছো পলিনোমিয়াল। ঠিক আছে, তো ওটা জানা তোর মানে জানতে চাইলে জানতে পারো, নাও জানতে পারো, সমস্যা কিছু নেই। এফএক্স হচ্ছে একটা বহুপদ অর্থাৎ পলিনোমিয়াল, এবং যার সহগ অর্থাৎ কোএফিসিয়েন্ট এগুলো হচ্ছে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা।
তো ভাষাটাকে তুমি যদি অঙ্কে লেখো যে এফ এক্স ইজ ইকুয়ালস a0 a1x a2x স্কোয়ার প্লাস আপ টু adx⁻d, সেখানে এই a0 a1 a2 a3 ad এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা জেড এর অন্তর্ভুক্ত। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার ঠিক আছে? যদি এরকম হয় যদি a congruent to b modulo n হয়, implies তাহলে f a congruent to f b modulo n হবে। f x অলরেডি দেওয়া আছে, f x হচ্ছে a0 a1x a2x স্কয়ার এরকম করতে করতে adx⁻d। তোমার ওই x এর জায়গায় তুমি a আর b বসালে তাহলেই হলো। বোঝা গেল? মাসুদ, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে একটু একটু। একটু একটু কোন জায়গাটা অসুবিধা হচ্ছে? স্যার বোঝার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু একটু সাহায্য করার চেষ্টা করছি। কি কি দেওয়া আছে আগে ভাবো, যে কি কি দেওয়া আছে আর কি পেতে চাইছো, কি গুনতে চাইছো, কি ক্যালকুলেট করতে চাইছো। ঠিক আছে, ধরে নাও তোমার কাছে দেওয়া আছে একটা বহুপদ, অর্থাৎ এই এফএক্সটা এটা দেওয়া আছে। ঠিক আছে, এই এফএক্সটা অনেক কিছু হতে পারে, স্কোয়ার হতে মানে ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 অর্থাৎ x প্লাস 1 এর হোল স্কোয়ার দেওয়া আছে। এক্স কিউব প্লাস 1 দেওয়া আছে, সেটাও একটা বহুপদ। এক্স কিউব মাইনাস 1 সেটাও একটা বহুপদ। প্রচুর বহুপদ হয়, এরকম একটা বহুপদ দেওয়া আছে, যার সমস্ত কি শর্ত, শর্তটা হচ্ছে তার সমস্ত সহগগুলো কোএফিসিয়েন্ট গুলো পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8, অন্যদিকে নেগেটিভ 1 নেগেটিভ 2 নেগেটিভ 3 নেগেটিভ 4 এরকম 5 6 7 8 এবং শূন্যও হতে পারে। ঠিক আছে, এটা দেওয়া আছে। উপরন্তু এটা দেওয়া আছে যে a congruent to b মডিউলো n, অর্থাৎ a কে যদি n দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে b। যদি এই দুটো জিনিস দেওয়া থাকে তাহলে কনক্লুশন হচ্ছে f a congruent to f b মডিউলো n, অর্থাৎ f বলে দিল, a b বলে দিল এবং তোমাকে বলল যে f a কে n দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। এফ বি এক্স্যাক্টলি, এইটাই এখানে বলা হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গিয়েছে। পারফেক্ট। তো আমরা এটাকে একটু বাক্স টেনে ভর্তি করে রাখি, এটা দিয়ে আমরা অঙ্ক করব, পরীক্ষাতে বিভিন্ন জায়গায় পড়তে পারে। এইবার
এটা কিন্তু পরীক্ষার, এবার যেটা জিজ্ঞেস করতে চলেছি তোমাদেরকে, এটা পরীক্ষারই অঙ্ক। কি করা যাবে? দেখা যাচ্ছে? স্যার 9 হবে। আচ্ছা, আর কেউ? স্বরূপ? স্যার কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, আমি বলতে চাইছি, এবার কি প্রশ্নটা পরিষ্কার? হ্যাঁ স্যার। দু মিনিট সময়, দেখা যাক কি হয়। দীপম রূপম বাদে আর কারু হলো? আচ্ছা, দেখো একটা জিনিস যে, হ্যাঁ 7। আচ্ছা, স্বরূপ বলছে 7। রঞ্জিনী বা মাসুদ? স্যার 2 হবে। আচ্ছা, অনেকে বিভিন্ন রকম এবার উত্তর দিচ্ছে। ঠিক আছে, উত্তরটা দীপম রূপমেরটাই ঠিক, 9 হবে। এবার কিভাবে হবে একটু দেখে নাও, কারণ হয়তো তোমরা এটা জানো না, এরকম প্রশ্ন পড়তে পারে। দেখে নাও, খুব সহজ, খুবই সহজ। ঠিক আছে, তো সলিউশন বা অ্যান্সার যাই বলো না কেন, তো একটা জিনিস আগে বোঝো, 3 পাওয়ার 1 মানে কত মাসুদ? 3 পাওয়ার 1 হচ্ছে 3। 3 পাওয়ার 1 কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে 3 হয়। ঠিক আছে, 3 স্কোয়ার অর্থাৎ 9, তাকেও যদি 10 দ্বারা ভাগ করো 9ই আসে।
ঠিক আছে, 3 পাওয়ার 3, 3 পাওয়ার 3 মানে কত? 27। 27 তাকে যদি 10 দ্বারা ভাগ করো তখন আসে 7। 3 পাওয়ার 4 অর্থাৎ 27 টাইমস 3 মানে হচ্ছে 81, তাকে যদি 10 দ্বারা ভাগ করো তখন ভাগশেষ আসে 1। এবার খেয়াল করে দেখো 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81। 3 কে যদি 4 বার গুণ করা হয় 3 3 9, 9 3 27, 27 3 81। ঠিক আছে, এতদূর ঠিক আছে? ওকে, এরপর তুমি যখন 3 টু দি পাওয়ার 5 এ যাচ্ছ আর একবার 3 দিয়ে গুণ করছো 81 কে, তখন হচ্ছে 243। খেয়াল করে দেখো যেই মুহূর্তে 243 এসে গেল আবার কিন্তু 243 কনগ্রুয়েন্ট টু 3 মডিউলো 10, কারণ 240 অব্দি যাবে, তারপর 3 ভাগশেষ থাকবে। আবার যদি 243 এর পরে 729 এ যাও, মানে 3 টু দি পাওয়ার 6 এ তুমি যদি 243 কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, 3 4 72, 729, 729 কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে 9। অর্থাৎ এই 3 9 7 1 এইটা বারবার রিপিট হতে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার তোমরা অনেক আচ্ছা, রঞ্জিনীর গলা অনেকক্ষণ পাওয়া যাচ্ছে না। রঞ্জিনী, আমরা 10 দিয়েই কেন ভাগ করছি? রঞ্জিনী, হ্যাঁ স্যার। আমরা 10 দিয়েই কেন ভাগ করছি? আচ্ছা, মাসুদ? বলতে পারবো না স্যার। দেখো, একটা সংখ্যাকে যখন তুমি 10 দিয়ে ভাগ করছো, ঠিক আছে, যদি সেটা এক অঙ্কের সংখ্যা হয় তো অবভিয়াসলি তাকে ভাগ করলে ভাগফল সবসময় 0 এবং ভাগশেষ সেই এক অঙ্কের সংখ্যাটা হবে। এবার তুমি ধরো 10 থেকে 19 বা 10 থেকে 99 এর মধ্যে কোনো সংখ্যাকে 10 দ্বারা ভাগ করছো, ভাগ ফলটা সবসময় 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টা সংখ্যার মধ্যেই কিছু একটা হবে। কারণ ইউনিটের ডিজিট, এককের অঙ্ক যা, ভাগশেষ তাই। যদি এককের অঙ্ক 0 হয় তাহলে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগশেষ 0। যদি এককের অঙ্ক 1 হয় তাহলে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য নয়, ভাগশেষটা 1, অর্থাৎ ভাগশেষ যা হবে সংখ্যাটা মানে 10 দিয়ে ভাগ করলে সেটাই এককের অঙ্কটা হবে। ঠিক আছে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2010 এর এককের অঙ্ক জানার জন্য আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে। স্যার এটা সব ক্ষেত্রেই মানে অন্য সংখ্যা থাকলেও 10 দিয়ে? যদি এককের অঙ্ক বার করতে হয় 10 দিয়ে, অবশ্যই। ভেরি আচ্ছা গুড। কারণ কি, তুমি যে কোনো সংখ্যা আছে, তুমি তার এককের অঙ্ক এককের অঙ্কটা কিভাবে পাচ্ছ, তাই না? তোমার যদি একটা 3 অঙ্কের সংখ্যা থাকে, ঠিক আছে, এ বি সি পাশাপাশি বসিয়েছো এ বি সি, অর্থাৎ এটা শতকের, বিটা দশকের, সিটা এককের। তো এই আমরা সেই ছোটবেলায় কিভাবে লিখতাম, এ গুণিত 100 প্লাস বি গুণিত 10 প্লাস সি গুণিত 1, তাই না? অর্থাৎ এই এ গুণিত 100 সবসময় 10 দ্বারা বিভাজ্য, বি গুণিত 10 সবসময় 10 দ্বারা বিভাজ্য, সি গুণিত 1 10 দ্বারা বিভাজ্য না হবারই সম্ভাবনা বেশি। ঠিক আছে, পরিষ্কার? আচ্ছা, যেহেতু রঞ্জিনী এটা জিজ্ঞেস করলো, তোমাদেরকে এবার আমি জিজ্ঞেস করি, ধরো আমি এককের অঙ্ক চাই না, আমি একক এবং দশক, আমি শেষ দুটো ডিজিট চাই, একক এবং দশক চাই, তাহলে আমাকে কি দ্বারা ভাগ করতে হবে?
স্যার 100। এটা কি স্বরূপ বললো? হ্যাঁ স্যার। ভেরি গুড। রঞ্জিনী, ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যদি একক দশকের অঙ্ক চায় তাহলে আমাদেরকে 100 দ্বারা ভাগ করতে হবে। যদি একক দশক শতক তিনটে অঙ্ক চায় তাহলে আমাদেরকে 1000 দ্বারা ভাগ করতে হবে, দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেইটা হবে উত্তর। ঠিক আছে? হ্যাঁ ওকে, স্যার। যাই হোক, আমরা এবার এটাতে ফিরে আসি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ভাগশেষটা 3 9 7 1, 3 9 7 1 এইভাবে রিপিট হতে থাকবে। এবার একটা জিনিস খেয়াল করা যাক, 2010 কে আমরা কিভাবে লিখতে পারি। প্রথম কথা, 2010 কে আমরা লিখছি 502 প্লাস 2, 4 গুণিতক তারপর 2। ঠিক আছে? তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4, সেটা টু দি পাওয়ার 502 গুণিত 3 স্কোয়ার। এবার আমরা এটাকে 3 টু দি পাওয়ার 4 এ কেন লিখলাম? কারণ এই রিলেশনটার জন্য 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1, so therefore এইটা কনগ্রুয়েন্ট টু 1 টু দি পাওয়ার 502 টাইমস 3 স্কোয়ার। 3 স্কোয়ার কনগ্রুয়েন্ট টু 9 মডিউলো 10, অর্থাৎ 1 টু দি পাওয়ার 502 কিছুই নয় 1ই, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2010 কনগ্রুয়েন্ট টু 9 মডিউলো 10। কোন সমস্যা? স্যার ওই 502 এর সঙ্গে বলো। স্যার ওটা 3 টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4 ইন্টু 502 যোগ আর কি 2, ওটা কি করে করলেন? আচ্ছা, আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হয়েছে 3 টু দি পাওয়ার 2010 এর এককটা বার করতে। ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 1 2 3 4 চারটের গুণিতকে রিপিট হয়। ঠিক আছে? অর্থাৎ আমরা 2010 কে 4 দিয়ে ভাগ করে দেখছি। ঠিক আছে? 2010 কে 4 দিয়ে কি পড়ে থাকছে? 4 5 এ 20, 1 0 0 2, 4 দুগুণে 8, 2 ভাগশেষ, অর্থাৎ 2010 সমান 4 গুণিত 502 যুক্ত 2। ঠিক আছে? আচ্ছা। এইবার তার মানে কি? তার মানে 3 টু দি পাওয়ার 2010 সমান 3 টু দি পাওয়ার 4 গুণিত 502 যুক্ত 2। সেটাকে তুমি এইভাবেই লিখতে পারো, 3 গুণিত 4, 3 টু দি পাওয়ার 4 গুণিত 502 গুণিত 3 গুণিত 3 টু দি পাওয়ার 2, তবে তো যোগ হবে। ঠিক আছে? এইবার তুমি যেহেতু 3 টু দি পাওয়ার 4 কনগ্রুয়েন্ট টু 1, তুমি এইটাকে এইভাবে ব্যবহার করছো। ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ প্রশ্ন আছে কোনো?
সবার এটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, আবারও একটা পরীক্ষার প্রশ্ন দিয়ে করি। আটকে যাচ্ছে। এটা কার, সবাইকে মোটামুটি 4-5 মিনিট সময় দিচ্ছি, দেখা যাক কে কি করে। প্রশ্নটা সকলের কাছে পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে। কিছু হলো? স্বরূপ? স্যার একটু টাইম লাগবে। আচ্ছা, দীপম রূপম? স্যার করছি। কত হয়েছে? স্যার এখনো হয়নি। আচ্ছা, রঞ্জিনী? হ্যাঁ স্যার দেখছি। আচ্ছা, মাসুদ? আমারও হয়নি এখন। আচ্ছা, প্রীতম? স্যার আমারও হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা কি চেষ্টা করছো না হাল ছেড়ে দিয়েছো? না স্যার করছি।
আচ্ছা, এটা একটু বেশি সময় লেগে যাচ্ছে, আমি বলবো কেন না। তোমাদের কাজ হচ্ছে এনটা খুঁজে বের করা। তো আগে তোমরা দেখো যে ইনিশিয়াল প্রাথমিক কিছু এন এর জন্য কিরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। 2 পাওয়ার, আচ্ছা 2 পাওয়ার 1 সেটা সমান কত? 2। কনগ্রুয়েন্ট কত? 2 মডিউলো 11। 2 পাওয়ার 2 4, কনগ্রুয়েন্ট টু 4 মডিউলো 11। এবার দেখো, এইটা করতে করতে একটা জিনিস বুঝতে পারছো যে যদি 3 আসতে হয়, যদি ভাগশেষ 3 আসতে হয়, তো যদি ভাগশেষ 3 আসতে হয়, তাহলে কাকে 11 দিয়ে ভাগ করতে হবে? যদি ভাগশেষটা 3 আসতে হয়, তাহলে কাকে 11 দিয়ে ভাগ করতে হতে পারে? 14 কে, 25 কে, 36 কে, ঠিক আছে, 47, 58, 69, ঠিক আছে। এইরকম সংখ্যাগুলো। এবার তুমি একটা কি জিনিস খেয়াল করো, 14 এটা 2 পাওয়ার কিছুই নয়, কারণ 2 পাওয়ার 4 হচ্ছে 16। 25 এটাও 2 পাওয়ার কিছুই নয়। 36 2 পাওয়ার 5 হচ্ছে 32, সুতরাং 36 কখনো হতে পারবে না। 47 এগেন হতে পারবে না। 58 হতে পারবে না, কারণ 2 পাওয়ার 6 হচ্ছে 64। 2 পাওয়ার 6 হচ্ছে 64। আচ্ছা, তারপর দেখো 2 পাওয়ার 7 তাহলে 128। 128 কে, অর্থাৎ 2 পাওয়ার 7, 2 পাওয়ার 6 অব্দি হলো না। ঠিক আছে, 2 পাওয়ার 7 হচ্ছে 128। ঠিক আছে, 128 তুমি যদি 11 দিয়ে ভাগ করো, কত আসে? 7। সুতরাং তাও হলো না। 2 পাওয়ার 8 256। এবার তুমি যদি 11 দিয়ে ভাগ করো, 11 দুগুণে 22, 3 6 মানে 36, 11 3 33, 3 ভাগশেষ। তাহলে এন কত হবে? কতক্ষণ লাগলো? ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার সাবজেক্টটা কিরকম লাগছে? স্যার একটা কনফিউশন হচ্ছে। একটা মাত্র? অনেকগুলো থাকার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার এই যে প্রথমে ওই যে শোনা গেল না? 11 দিয়ে 2 কে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, হ্যাঁ, কিন্তু স্যার 2 ভাগশেষ থাকবে। কি? 11 দিয়ে 2 কে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে।
কি করে থাকবে এটা তোমার প্রশ্ন, তাই তো? হ্যাঁ আচ্ছা, তো সবাই এটা, আমি সবাইকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এটা ওই সাধারণ জ্ঞানের প্রশ্নের মতো, কোন সংখ্যাটা অন্য যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য? কোন সংখ্যা অন্য যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য? স্যার এক। হ্যাঁ, এক। আচ্ছা, তাহলে কি 1 3 দ্বারা বিভাজ্য? তাহলে শূন্য হবে। এর জিরো। হ্যাঁ, স্বরূপ তুমি কি ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 1 3 দ্বারা বিভাজ্য নয়, 1 2 দ্বারা বিভাজ্য নয়, অনেক সংখ্যা দ্বারাই বিভাজ্য নয়, কিন্তু শূন্য যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবার বলো, শূন্য যখন যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, তখন শূন্যকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফলটা কি থাকে? স্যার শূন্য। এক্স্যাক্টলি। সুতরাং তুমি যখন 2 কে 11 দ্বারা ভাগ করছো, ঠিক আছে, তখন তুমি মনে মনে এটা ভাবতে পারো যে তুমি 11 দ্বারা প্রথমে শূন্যকে ভাগ করলে, শূন্য ভাগফল পেলে, তারপর 2 পড়ে থাকছে, যে কারণে 2টা হলো ভাগশেষ। ঠিক আছে, বোঝা গেল স্বরূপ? স্বরূপ, স্যার 11 দিয়ে শূন্যকে ভাগ করব। 11 দিয়ে তুমি 2কেই ভাগ করছো। আচ্ছা দাঁড়াও, আমি লিখে দেখাই। 11 দিয়ে তুমি 2কে ভাগ করছো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, 2 11 থেকে ছোট, ঠিক আছে? হ্যাঁ স্যার। অর্থাৎ ভাগ ফল 1 থেকে ছোট হবে। অর্থাৎ ভাগ হ্যাঁ ফলে স্যার। তুমি লিখলে 0, তাহলে এখানে এলো 0, এখানে এলো 2। বোঝা গেল? অর্থাৎ দশমিকের ব্যবহার হবে না। না, এখানে দশমিকের ব্যবহার আমরা করছি না, এখানে যা হচ্ছে পুরোটাই পূর্ণ সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ স্যার। বোঝা কি যাচ্ছে? এখানে আমরা যা করছি সব পূর্ণ সংখ্যায়। পরিষ্কার? হ্যাঁ স্যার। আর কোনো প্রশ্ন আছে কারুর? যদি না থেকে থাকে, তাহলে এবার হোম টাস্ক, এবং এবারে যদি কেউ ভুলে যায়, তাহলে আমি জানি না আমি কি করব, আমি রেগে যেতে পারি। এই পর্যন্তই বলতে পারি। প্রথম প্রশ্ন,
এই চারটে রইলো তোমাদের হোমওয়ার্কের জন্য, ঠিক আছে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। প্রশ্নে কোনো অস্পষ্টতা আছে যে এই জায়গাটা বুঝতে পারছি না, ওই জায়গাটা বুঝতে পারছি না, এরকম? স্যার লাস্টের কোশ্চেনে পূর্ণ সংখ্যা কি কি হবে না শুধু কি হবে? ও হো হো হো, হ্যাঁ, ভেরি গুড। একটা কি হবে? বা আরেকটু ভদ্র ভাষায় বলতে গেলে পূর্ণ সংখ্যাটি কি? একটাই পূর্ণ সংখ্যা হবে অবশ্যই, এবং সেটা কি এটা তোমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, দুখানা মেসেজ কে পাঠিয়েছে? আচ্ছা, ইভো। কারোর কোনো প্রশ্ন আছে কি? না স্যার। তোমরা স্ক্রিনটা দেখতে পেলে তো? মানে হোমটা ক্লিয়ার তো সকলের কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। পরের দিন আমরা একটু একটু করে আবার আস্তে আস্তে ওই RS আগরওয়ালের বইটা ধরে ধরে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে এগোতে হবে, ঠিক আছে? আপাতত এই বিভিন্ন অঙ্কের শেষ ডিজিট, ভাগ করবে কি করবে না, এই ব্যাপারটা আশা করি তোমাদের মাথায় কিছুটা পরিষ্কার হলো। বাকি এরপর আমরা আবার RS আগরওয়াল ধরে ধরে এগোবো, ঠিক আছে? রঞ্জিনী, মাসুদ, তোমাদের কাছে RS আগরওয়ালের বইটা কি আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, আর ওটা নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি না থেকে থাকে তাহলে আজকের ক্লাস এইখানেই ইতি টানতে হবে। আবার দেখা হবে তোমাদের সাথে পরের